পুরো ব্যাপারটা যে হঠাৎ করে ঘটছে তা কিন্তু না। এরকম একটা গুঞ্জন বেশ কিছুদিন ধরে আমাদের ক্রিকেট পাড়ায় ঘুরতেছিল যে আমাদের বোর্ড যে ২-৩ জন লোক সামলাচ্ছেন, যে ২ জন লোক অ্যাকচুয়ালি এখন সামলানোর কথা তাদের ভিতরে মতের মিল হচ্ছে না। অবশেষে গতকালকে সেটা একটা বিস্ফোরণের মতো হলো। ফাহিম ভাই একটা মিডিয়াতে ইন্টারভিউ দিলেন, নাজমুল আবেদিন ফাহিম। সেখানে উনি বললেন যে ফারুক ভাই ওনাকে একটা বিষয় নিয়ে সরাসরি আক্রমণ করছেন। যে আক্রমণাত্মক কথা বলছেন এটা উনি কোট করতে চান নাই, তারপরেও মিডিয়াতে আসছে কথাটা। জানি না এক্স্যাক্টলি ওইটাই বলছেন কিনা ফারুক ভাই, কিন্তু সব মিলে যে ঘটনাটা ঘটছে পরে আবার বিকালে ফারুক ভাইও মিডিয়াতে কথা বলছেন। ফারুক ভাই বলছেন যে তাদের মধ্যে এটা মিটে গেছে। উনি ফাহিম ভাইকে সিনিয়র বলে উল্লেখ করে বলছিলেন যে পুরো ব্যাপারটা ভুল বোঝাবুঝি। আমি ব্যক্তিগতভাবে এটুকু সন্তুষ্ট হতে পারি না। নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশের ক্রিকেটের জন্য কি, এইটা বোঝাটা খুব জরুরি। সেটা পুরো দেশের বোঝা যেমন জরুরি, হয়তো পুরো দেশের এই মুহূর্তে না বুঝলেও চলবে, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক ভাইকে এটা ১৬ আনা বুঝতে হবে। হ্যাঁ, বলতে পারেন যে ফারুক ভাই অলমোস্ট গত ৩-৪ দশক ধরে ফাহিম ভাইকে কাছ থেকে দেখতেছে। তারপরেও তার এই উপলব্ধি করাটা জরুরি যে বাংলাদেশের ক্রিকেটার, কোচ, সাংবাদিক, মাঠকর্মী, বাংলাদেশের ক্রিকেটের অলমোস্ট সব স্টেক হোল্ডারের কাছে তিনি হচ্ছেন নমস্য একজন মানুষ। আগের বোর্ডকে আমাদের অপছন্দ করার অন্যতম বড় কারণ ছিল এই লোকটারে হিউমিলেট করা এবং এই লোকটাকে দিয়ে কাজ করাতে না পারা। সেইখানে সেই লোকটা নিজে রাস্তায় আন্দোলন করে এই সিস্টেম বদলাইছে। সেরকম একটা লোককে যখন আপনি প্রকাশ্যে এরকম একটা আক্রমণাত্মক কথা বলেন, সেটার জন্য আসলে উচিত ফারুক ভাইয়ের, আমি মনে করি, একদম প্রকাশ্যেই সরিটা বলা। এটা ভেতরে ভেতরে মিটায় নেওয়ার জিনিস না। তো আমরা একটু আসলে পুরো ঘটনাটা কি সেটা একটু রিক্যাপ করি, খুব সংক্ষেপে বলবো, কারণ আমি জানি অলরেডি আপনারা সবাই জেনে গেছেন এবং সেটার আফটার ইফেক্টটা কি এবং ভেতরে আসলে কি ঘটছিল ২-৪ লাইন হয়তো আমি একটু জানাতে পারবো, কারণ ইন দ্য মিন টাইম আমি একটু খোঁজ খবর নিছি যে আসলে কি ঘটছিল। আচ্ছা, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে অফিসিয়ালি আমরা কি জানতে পারছি। অফিসিয়ালি জানতে পারছি হচ্ছে ফাহিম ভাই যেটুকু যমুনা টিভিকে দেওয়া ইন্টারভিউতে বলছেন, সেটা হচ্ছে ফাহিম ভাইকে ফারুক ভাই একটা অশোভন মন্তব্য করছেন। সেই মন্তব্যটা কি ওটা উনি আবার পুনরুক্ত করতে চান নাই, কারণ ওনার কাছে মনে হয়েছে যে এটা অবমাননাকর। এবং ফাহিম ভাই আরও কয়েকটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, উনি এখানে কোনো অবদান রাখতে পারতেছেন না। দ্বিতীয় কথা হচ্ছে এখনো পর্যন্ত ওয়ার্কিং কমিটিগুলো ওইভাবে গঠিত হয় নাই এবং কাউকে কিছু বুঝায় দেওয়া হয় নাই। তৃতীয় কথা হচ্ছে যে ফাহিম ভাই মনে করেন তাকে এইভাবে কাজ করতে না দেওয়া এবং আক্রমণাত্মক ভঙ্গিতে কথাবার্তা বলা, এইগুলো সহ্য করে এখানে থাকা এবং কিছু করতে না পারা, এটা হচ্ছে বাইরে চলে যাওয়া অনেক ভালো। তিনি এটা বলেন নাই যে আমি পদত্যাগ করতে চাই। উনি বলছেন যে এর চেয়ে বোর্ডে না থাকাই ভালো। যদি এখানে আসছি তো কাজ করতে, তাহলে এখানে যদি কাজ করতে না পারি, বেটার আমি বাইরে গিয়ে সমালোচনা করি বা বলি যে কি করা উচিত কি করা উচিত না। ইনফ্যাক্ট গত বেশ কিছুকাল ধরে ফাহিম ভাই যেটা করতেছিলেন, যেটা তার একটা রোল বলে আমরা মেনে নিয়েছিলাম, সেটা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ফাহিম ভাই বোর্ডে চলে যাওয়ায়। কারণ হচ্ছে ফাহিম ভাইয়ের কাছ থেকে আমরা প্রতিনিয়ত একটা নতুন দৃষ্টিকোণ পেতাম আগে, যে এইভাবে কথা বলা উচিত, এইভাবে। ওই যে বললাম যে ফাহিম ভাই সবার গুরু, বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদেরও গুরু। কারণ ফাহিম ভাই আমাদেরকে হাতে ধরে বুঝায় দেন যে দিস শুড বি দ্য অ্যাঙ্গেল, দিস শুড বি দ্য লাইন। সেই কাজটা ফাহিম ভাইয়ের কাছ থেকে আমরা পাচ্ছি না। ফাহিম ভাই বোর্ডে জয়েন করার পরে শুধুমাত্র টেকনিক্যাল কিছু ব্যাপার ছাড়া প্রায় কোনো বিষয়ে আমাকে আর কথা বলতে পারেন নাই, আসলে পারার কথাও না। তো সেরকম একটা অবস্থায় ফাহিম ভাই বোর্ডে আর না থাকাই ভালো বলে মনে করেন। এবার আমরা একটু যদি বোঝার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি নিয়ে হলো। ব্যাপারটা হলো আসলে সেটা খানিকটা ফাহিম ভাই অফিসিয়ালিও বলছেন যে ফারুক ভাই যে ডিসিশনগুলো নেন সেগুলোর ক্ষেত্রে অন্যদের মতও নেন না, আবার অন্যরা কিছু বলতে গেলে সেটাতেও গুরুত্ব দেন না। দেখেন, ফারুক ভাইয়ের এই যে সেলফ সেন্টার্ড ব্যাপারটা, এটা কিন্তু আজকের না। এটা ফারুক ভাই যখন ক্যাপ্টেন ছিল তখন থেকেই এটা বহুল প্রচলিত, মানে ন্যাশনাল টিমে আসার আগেই। ফারুক ভাই যখন ক্লাব ক্যাপ্টেন ছিল তখন থেকেই ফারুক ভাইয়ের নিয়ে খুব বড় অভিযোগ হচ্ছে, যেটা একই সঙ্গে তার গুণও। আমি মনে করি যে এই বৈশিষ্ট্যটাই ফারুক ভাইকে ফারুক ভাই করছে, আবার এই বৈশিষ্ট্যটাই তাকে পেছনে টেনে ধরে। সেটা হচ্ছে যে কাউকে পাত্তা না দেওয়া। ফারুক ভাই সারাটা জীবন নিজের ডিসিশন নিজে নিয়ে আসছে, এটা খুব ভালো, স্বাধীনভাবে একটা ডিসিশন নেওয়া। কিন্তু আপনি যখন টিমের হয়ে খেলবেন, টিমের হয়ে সিদ্ধান্ত নেবেন, তখন আপনাকে টিমমেটদের সিদ্ধান্তের গুরুত্ব দিতে হবে। ক্যাপ্টেন হিসাবে যেটা ফারুক ভাই
করতে পারে নাই ঠিক মতো। এবং একটা জিনিস এই ফাঁকে একটু নোটের মতো করে বলে রাখি যে 94 ওয়ার্ল্ড কাপে যেটাতে আমরা হট ফেভারিট ছিলাম এবং যে সময় আমাদের 96 ওয়ার্ল্ড কাপটা আমাদের না খেলাটা তো এখনও পর্যন্ত আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় আপসেট। সেখানে কিন্তু মূল সমস্যাটা ছিল যে ফারুক ভাইয়ের সঙ্গে তার টিমের দূরত্ব। বিস্তারিত কী কী গুজব বাজারে আছে, কী কী রিউমার আছে সেগুলো না বলি, কিন্তু এই দূরত্বটার কারণ কিন্তু ওইটাই যে ফারুক ভাই কখনো তার টিমের সঙ্গে এক হইতে পারে না, সেইটা তাকে পেছনে টেনে ধরে। সেই জিনিসটা ঠিক এখনও হচ্ছে। এখানে কিছু জিনিস আছে যেগুলো ফারুক ভাইয়ের আসলে বিপক্ষেও যাচ্ছে। সেটা হচ্ছে যে ফারুক ভাই বলছে বিকালে কথা বলতে গিয়ে ডিরেক্টরদের ফাঁকা পদগুলোতে এখনো পর্যন্ত তারা নতুন করে কাউকে নির্বাচন করে আনতে পারে নাই। আগের যে ডিরেক্টররা এখনও নামে আছেন এটা আমরা বুঝি যে তারা বেশিরভাগই খুব ইনঅ্যাক্টিভ। তারা আসতে হয় বলে আসেন অনুষ্ঠানগুলোতে, বোর্ড মিটিংয়ে আসতে হয় বলে আসেন, কিন্তু নট নেসেসারি যে তারা খুব অ্যাক্টিভ হতে চান। ফলে ওয়ার্কিং কমিটিগুলো চাইলেও ফারুক ভাই ওয়েল ডিস্ট্রিবিউট করতে পারতেছেন না। তো যাই হোক, আমরা একটু ভেতর থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে ক্রিকেট অপারেশনস কমিটি নিয়ে। শুরু থেকেই ফাহিম ভাই এবার বোর্ডে জয়েন করার একটা অন্যতম কারণ ছিল যে ফাহিম ভাই গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপারেশনস এই দুইটা জিনিস ফাহিম ভাই সামলাইতে চান। এমন না ফাহিম ভাই ওই দুইটা চেয়ারের প্রতি আগ্রহী, এই দুইটা ব্যাপারেই তার এক্সপার্টাইজ। ফাহিম ভাই বাংলাদেশে সব বিষয়ে এক্সপার্ট, কিন্তু সবচেয়ে বেশি এক্সপার্টাইজ গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপারেশনস, সেটাই তার পাওয়া উচিত। ফাহিম ভাইয়ের এই পদ দুটো একরকম সিলেক্টও হয়ে গেছিলো বলে শোনা যাচ্ছে যে ফাহিম ভাই এই দুটোই সামলাবেন। যেহেতু লোক কম, ফলে এক একজনকে হয়তো একাধিক ওয়ার্কিং কমিটি সামলাতে হবে। কিন্তু এর মধ্যে মুশকিল যেটা হচ্ছে, একজন সাবেক ক্রিকেটার, তিনি এখনও সাবেক হচ্ছেন কিনা এটা জানা যাচ্ছে না, এরকম একজন সাবেক ক্রিকেটার তিনিও ডিরেক্টর হতে আগ্রহী এবং একই সঙ্গে তিনি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হতে চান, মানে ওই উইংটার প্রধান হতে চান। তো সেই জায়গায় সমস্যাটা হচ্ছে যে ফারুক ভাই ওই সাবেক ক্রিকেটারের দাবিটা অগ্রাহ্য করতে পারতেছেন না। সম্ভবত এরকম কোনো একটা ইস্যু নিয়ে ফারুক ভাইয়ের সঙ্গে ফাহিম ভাই টাগ অফ ওয়ার শুরু হয়েছে এবং সেখানে ফারুক ভাই একটা অশোভন মন্তব্য করে ফেলছেন। একটা পর্যায়ে বলছেন যে আসেন আপনাকে চেয়ারম্যান বানায় দেই। মানে ইটস ভেরি রং এবং এইটা খুবই ক্রুয়েল। ফাহিম ভাইয়ের সঙ্গে বাংলাদেশে কেউ এই টোনে কথা বলতে পারে? আমার ধারণা, দেখেন ফাহিম ভাইকে যখন পাপন ভাইয়ের বোর্ড বাদ দেয় তখনও কিন্তু অনেক রকম ছলাকলা করে বাদ দিছে। আমরা বুঝতেছিলাম যে এই ছলাকলাগুলো করতেছে ফাহিম ভাই যাতে স্বেচ্ছায় রিজাইন করেন, কিন্তু ওই সাহস কেউ দেখায় নাই যে ফাহিম ভাইয়ের চোখের উপরে দাঁড়ায়, মুখের উপরে দাঁড়ায় ফাহিম ভাইকে এই ধরনের কথা বলবে। কারণ ওই বোর্ড যতই নিন্দা করি তারাও বুঝতো যে নাজমুল আবেদিন ফাহিম কী জিনিস। তারাও ফাহিম ভাইকে সরাসরি এরকম হিউমিলেট করার সাহস দেখায় নাই। সাহস মানে এটা পাওয়ারের ব্যাপার না, এটা হচ্ছে একটা বিরাট সম্মানের জায়গা। এটা কিছু দেশে কিছু ফিগার থাকে, ফাদার ফিগার বলে এটা। নাজমুল আবেদিন ফাহিম হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ফাদার ফিগার। তার সামনে দাঁড়ায় কেউ এটা বলতে পারে না। ফাহিম ভাই কী করবে? ফাহিম ভাই একটা নিরীহ নির্জীব প্রায় 80 ছুঁয়ে যাওয়া মানুষ, কাউর জীবনে তুমি থেকে তুই বলে নাই, আমার মতো নাবালকরেও তুমি তুমি করে সুন্দর করে কথা বলে, কত মানে অযোগ্য অপদার্থ আমার মতো তাদের পর্যন্ত সে সুন্দর করে কথা বলে, সে কাউকে হার্ম করবে না, এটা তার পক্ষে সম্ভব না। কিন্তু আমরা বলতেছি যে তার একটা মূর্তি, একটা ভাবমূর্তি, ওই ভাবমূর্তির সামনে দাঁড়ালে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিরও মাথা নিচু হয়ে যাওয়া উচিত। তাকে এরকমভাবে কথা বলার কোনো সুযোগ নেই। ও এই জিনিসটা আমি একটা জিনিস বলি, মানে এটা শুনতে আপনাদের কাছে একটু রূঢ়ও শোনাতে পারে। সেটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম, ওই যে শুরুতে বলতেছিলাম যে নাজমুল আবেদিন ফাহিম কী জিনিস, মানে তার গুরুত্বটা বাংলাদেশের ক্রিকেটে কী, এটা একটু বোঝা দরকার। এতকাল হয়তো আমরাও এটা বোঝানোর চেষ্টা করি না, কারণ ফাহিম ভাই যেরকম লো প্রোফাইলে থাকতে চান এরকম লো প্রোফাইলে থাকাটাই উনি পছন্দ করেন। ফলে ফাহিম ভাই সম্পর্কে বলা, বেশি বেশি বলা, বেশি বেশি তারে হাইলাইট করা, এগুলো উনিও বিরক্ত হন। ফলে আমরাও এগুলো থেকে বিরত থাকছি, কিন্তু আসলে মানুষেরও জানা দরকার এবং যারা বোর্ড টোর্ড চালান তাদেরকে উপলব্ধি করা দরকার, তারা তো জানেন। এখন ফাহিম ভাই কে? ফাহিম ভাই বাংলাদেশের ক্রিকেটে কাজ যখন শুরু করছেন তখনও বাংলাদেশের ক্রিকেট হাঁটাও শুরু করে নাই। মানুষ কথায় কথায় বলে না যে হাঁটি হাঁটি পাওয়া অবস্থায় কাজ শুরু করছেন, তাও না, ফাহিম ভাই তারও আগে থেকে কাজ শুরু করছেন। আজকে যাদের দেখেন, এই যে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে যাদের কথা বলা হয়, বাংলাদেশের যত লিজেন্ডারি ক্রিকেটার, সব থেকে শুরু করে এখন যে বাচ্চাটা এই যে মাত্র এই T20 ওয়ার্ল্ড কাপ জিতে যারা এখন আমাদের আলোতে আসছে, এই সব কোনো না কোনোভাবে ফাহিম ভাইয়ের সৃষ্টি, কোনো না কোনোভাবে। বাংলাদেশে যে ইয়ুথ ক্রিকেট সিস্টেম, এই জিনিসটা বাংলাদেশে দুটো লোক দাঁড় করাইছে।
একটা হচ্ছে রিচার্ড ম্যাকেন্স ফ্রম অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিম। এরা দুজন দাঁড় করাইছে। বাংলাদেশের প্রথম টেস্টের উইকেট নিজে হাতে ফাহিম ভাই বানাইছিলেন। বাংলাদেশে যখন নক আউট ওয়ার্ল্ড কাপ হলো তখন নিজে হাতে উইকেট বানাইছেন। ফাহিম ভাই কিন্তু সার্টিফাইড কিউরেটর। কেন উনি কিউরেটর হিসাবে কাজ শিখছেন? কারণ ওনার মনে হয়েছে যে আমি যখন কোচ, উনি আমাকে দেওয়া একটা ইন্টারভিউতে এটা বলছেন যে ক্রিকেট কোচ মানে কেবল ব্যাটিং বা বোলিং শেখানো না, ক্রিকেট কোচ হচ্ছে একটা লাইফস্টাইল, একটা পূর্ণাঙ্গ ব্যাপার। যে ক্রিকেটে বলটা কিভাবে তৈরি হয় ওটা থেকে শুরু করে ব্যাট, উইকেট, ইচ অ্যান্ড এভরিথিং কোচকে জানতে হবে, বুঝতে হবে। এবং এখানে উনি বলতেছিলেন যে এই যে তোমরা যারা সাংবাদিকরা ফোন দাও, বুঝতে চাও আমি কেন দীর্ঘ সময় নিয়ে বুঝাই, কেন এই টাইমটা দেই, কারণ আমি মনে করি এটাও একটা কোচের দায়িত্ব, এটাও আমি কোচিংয়ের পার্ট হিসাবে করি। কারণ একটা সাংবাদিককে যদি সঠিক পথটা দেখায় দিতে পারি, সঠিক তথ্যটা, সঠিক বিশ্লেষণটা বুঝাই দিতে পারি, তাহলে সেও তো একটা লাইনে চললো, ও তো ক্রিকেটের স্টেক হোল্ডার, ওকেও তো সঠিক জায়গায় রাখার দায়িত্ব আমার। একই রকম এই দেশের ক্রিকেট কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকের অভিভাবক উনি, প্রত্যেকের গুরু। আমি কথায় কথায় বলি যে বাংলাদেশে একজন ক্রিকেট গুরু, ওনাকে কোনোভাবে আপনি তামিম সাকিব মুশফিকের গুরু, এই যে একটা বিশেষণ, এই যে একটা পপুলিস্ট বিশেষণ, এটা দিয়ে আটকাইতে পারবেন না। তামিম সাকিব মুশফিক নিয়ে ভাবিত না, ওরা তো এস্টাবলিশ হয়ে গেছে। উনি বরং ভাবেন শামসুর রহমান শুভর কথা বা নাইমের কথা, যারা ওনার হাত থেকে বেরোয় কেন টপে গেল না, উনি এটা নিয়ে মাঝে মাঝে ভাবিত হন। বা আজকের যে বাচ্চাটারে ট্রেনিং করাচ্ছেন বা একবার গিয়ে ট্রেনিংয়ে দেখায় দিচ্ছেন ওর কোচ রে, বাংলাদেশের যত কোচ এখন কাজ করে এর বেশিরভাগের হাতে খড়ি হয়েছে না ফাহিম ভাইয়ের হাতে। ফলে এই লোকটাকে আপনি সাধারণ একজন কর্মকর্তা, একটা বোর্ড ডিরেক্টর, একটা সাবেক কোচ, এগুলো ফরম্যাটে ফেলতে পারবেন না। সে একজন সর্বার্থী গুরু। এই গুরুকে আপনি কোনোভাবে অসম্মান করতে পারেন না। নাজমুল আবেদিন ফাহিম আজকে বোর্ডে কিভাবে আসছেন? নাজমুল আবেদিন ফাহিম তার মেধার জোরে, তার যোগ্যতার জোরে যে কোনো বোর্ড প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। নাজমুল আবেদিন ফাহিম নির্বাচন করতে গিয়ে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ভোট করতে গিয়ে হেরে যান, 2-3 ভোট পান। এই হচ্ছে বাংলাদেশের পপুলিস্ট কালচার। ফলে লোকজন ফাহিম ভাইয়ের গুরুত্ব দেয় না। কিন্তু ফাহিম ভাই কে? ফাহিম ভাই হচ্ছে সেই লোক যে সারাদিন ক্রিকেট নিয়ে ব্যস্ততার পর যখন ছাত্ররা আহ্বান জানায় যে শহীদ মিনারে আসেন সবাই, আজকে মার্চ টু ঢাকা, ফাহিম ভাই ওই ডিওএইচএস থেকে বৃদ্ধ মানুষটা একা একটা ছাতি মাথায় দিয়ে হেঁটে হেঁটে শহীদ মিনারে চলে যান, গিয়ে এমন একটা আড়ালে দাঁড়ান যাতে ওনার ছবি ক্যামেরায় বেশি না আসে। ওখানে উনি ছাত্রদের পাশে গিয়ে দাঁড়ায় বুঝাতে চান যে আমি তোমাদের সঙ্গে আছি। বাংলাদেশে কয়টা মানুষ, কয়টা এই বয়সী মানুষ রাস্তায় নামছে? আন্দোলনে প্রতিটা দিন রাস্তায় নামছেন। গুলি খাওয়া লাগতো না, জোরে ধাক্কা দিলেও তো ফাহিম ভাই প্রাণ হারায় ফেলতে পারতেন। সেই লোকটা তো রাস্তায় ছিল, সেই লোকটা তো কথা দিয়ে বিজয় করে নাই, রাস্তায় থেকে অভ্যুত্থান করে বিজয় করছে। আজকে সে ডিজার্ভ করে এর চেয়ে বড় কিছু। সেখানে তার একটা সামান্য দুটো ওয়ার্কিং কমিটি নিয়ে তার সঙ্গে মতবিরোধ কিভাবে হয়? এই চিন্তাটা কোত্থেকে আসে যে একটা সাবেক ক্রিকেটার, কোন সাবেক ক্রিকেটার কি করছে জানি না, কোন সাবেক ক্রিকেটার কি করছে আমি কাউরে মেনশন করতেছি না। এই ফাহিম ভাই তার শিষ্যরা গণ অভ্যুত্থানের পক্ষে প্রকাশ্যে সরব হয়নি বলে ছি ছি বলছেন, মিডিয়াতে পর্যন্ত সর্বত্র বলছেন যে এই শিষ্য আমি জন্ম দিতে চাই নাই, আমি চাইছি মানুষ জন্ম দিতে। এই ফাহিম ভাই তার শিষ্যদের কার্য ত্যাগই করে দিয়েছেন শুধুমাত্র মানুষের পাশে তারা দাঁড়ায় নাই বলে। সেই ফাহিম ভাইকে আজকে এইভাবে অপমান করা যায়? ফারুক ভাই যুক্তি দিলেন যে ওদিন তার খুব মেজাজ খারাপ ছিল, মানে ওই দিনটা তার ছিল না। হ্যাঁ, থাকা স্বাভাবিক। ওই দিন গেট ভাঙছে, দর্শকরা বুথ পোড়ায় দিছে, তারপরে উদ্বোধনীর সময় আরও কি ঝামেলা হয়েছে, এবং প্রেসিডেন্ট বক্সে একটা ঘটনা ঘটছে যেটা মিডিয়াতে যা আসছে আমি জানি ভেতরের সিনারিওটা একটু অন্যরকম। মিডিয়াতে আসছে যে ফাহিম ভাইয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মিসবিহেভ করছেন। সেই কর্মকর্তাকে তাও চিনি, ওখানে কি ঘটছে তাও জানি। ওই কর্মকর্তাকে আপনারাও চেনেন, কিন্তু আমি ওই কর্মকর্তার সঙ্গে কথা বলতে পারি নাই। কিন্তু ওখানে উপস্থিত অন্যরা নিশ্চিত করছে যে ওই কর্মকর্তাই আগে আক্রমণের শিকার হয়েছিলেন, এবং সেটা খুবই আপত্তিকর আক্রমণ। যেহেতু ওই কর্মকর্তা কয়েক মাস আগেও আমাদেরও জুনিয়র, মানে আমারেও খুব রেসপেক্ট করে, খুব বিনয়ী একটা ছেলে, ফলে তাকে আক্রমণ করা যায়। কিন্তু সে তো এখন মানে পদাধিকার বলে অনেক বড় পদে আসলে ভাই, এই পদটাকে তো সম্মান দিতে হবে, তাকে তো যাচ্ছে তাই বলে কথা বলা যাবে না, তাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। এখন আমাদের ক্রীড়া উপদেষ্টা বয়সে আমার চেয়ে অনেক ছোট, আমি কি তার তুচ্ছতাচ্ছিল্য করতে পারবো? পারবো না তো।
তার পদের একটা ওজন আছে, বা তিনি যে প্রসঙ্গে কথা বলতে আসছেন ওই প্রসঙ্গে তার একটা অথরিটি আছে। তিনি তো একটা জায়গার প্রতিনিধি হিসাবে আসছেন এখানে, তাকে আক্রমণ করে কথা বলা যায় না যে সে আমার পূর্ব পরিচিত, ওকে আমি দেখছি বোম নিয়ে সাংবাদিকতা করতে, তার মানে ওকে আমি তুচ্ছতাচ্ছিল্য করব। এমনি কাউরই তুচ্ছ করা যায় না, পৃথিবীতে সবাই শ্রদ্ধেয়, এতটুক বাচ্চাটাও শ্রদ্ধেয়, বড় মানুষটা তো শ্রদ্ধেয় বটেই, কাউরে তুচ্ছ করতে হয় না। পাল্টা জবাবে ছেলেটা কিছু একটা বলে ফেলছে, এটা অবশ্যই অশোভন, হয়তো বলে ফেলছে সেটা অশোভন, কিন্তু সেই অজুহাতে তিনি ফাহিম ভাইয়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন। উনি বললেন যে কারে কি বলছি মনে নাই। ভাই ফাহিম ভাই তো কারেকির মধ্যে পড়ে না, ফাহিম ভাই তো একটা সাপোর্ট স্টাফ না যে ফাহিম ভাইরে আপনি যাচ্ছে তাই বলে ফেলবেন। পৃথিবীর সবচেয়ে দুর্যোগপূর্ণ দিনেও আপনার ফাহিম ভাইয়ের সঙ্গে দেখা হলে বিনীত থাকতে হবে। ফাহিম ভাই ওরকম একটা ফিগার, এটা করতে থাকতে আপনি বাধ্য, আপনি যদি কোনোভাবে ক্রিকেটের স্টেক হোল্ডার হন। আজকে ক্রিকেট দেখেন আমার 20 বছরের রুটি রুজি ছিল, আজকেও আমি 2-4 টাকা কামাচ্ছি এটা নিয়ে কথা বলে। শুরু করছিলাম অবশ্য শখে, কিন্তু এখন তো টাকা কামাই হচ্ছে। ফলে যতদিন বেঁচে থাকবো ততদিন এই পেটে ক্রিকেটের ভাত আছে, ক্রিকেটের কারণে করে খাচ্ছি। সে করে খাচ্ছি এই নাজমুল আবেদিন ফাহিমদের কল্যাণে। নাজমুল আবেদিন ফাহিমরা একটা জগৎ তৈরি করে দিচ্ছেন, এই খেলোয়াড়দের তৈরি করে দিয়েছেন, ক্রিকেট জগৎ তৈরি করে দিয়েছেন। সেখানে দেবব্রতর মতো একটা পোকা এসেও বসে খাওয়া দাওয়া করতেছে, সেই লোকটারে তো অপমান করা যায় না কোনো অজুহাতে না। যখন উনি খোঁচা দিয়ে বলেন যে, বা উনি যখন বলেন যে এটা মিডিয়াতে আনাটাই দোষ, ওই মিসবিহেভটা বা ওই ভুল বোঝাবুঝিটা দোষ না, এগুলো কিন্তু আমরা আগেও শুনছি মনে হয়। মানে এই ধরনের কথা আগের বোর্ড সভাপতি খুব বলতেন। যে কোনো অভিযোগ যখন মিডিয়ায় আসতো উনি অভিযোগ অস্বীকার করতেন না, ও ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতেন না। উনি বলতেন যে এটা মিডিয়ায় আসলো কেন, এটা নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ খারাপ করছে। মিডিয়ার কাজ তো এরকম সোর্সেস এইড বা ভেতরের কারোর ইন্টারভিউ করে এগুলো বের করে আনা। ক্ষুব্ধ ব্যক্তি মিডিয়াতে বলে দিবেন ক্ষোভের কথা, কারণ আপনি তো কথা শুনতেছেন না, আপনি তো মতামত নিচ্ছেন না, কারোর ওয়ার্কিং কমিটিগুলো বুঝায় দিচ্ছেন না। ফলে তার আর কথা বলার জায়গা কোথায়? এখন ফাহিম ভাইকে আপনি ভাবেন এই বিষয়টা নিয়ে রাষ্ট্রপক্ষের কাছে চলে যাবেন? সেই লোক উনি কখনো না। উনি যেটা করছেন, ওনার হয়তো নাতির তুল্য একটা সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, উনি বলে দিচ্ছেন, এবং উনি কখনো মনের কথা রেখে ডেকে বলেন না। আজকে অবশ্যই ঘটনার পর থেকে ফোন অফ করে রাখছেন, কারণ আমি জানি কয়েকশো সাংবাদিক সংবাদ করার জন্য না, মানে শুধুমাত্র আমাদের ফাহিম ভাইয়ের কী হয়েছে এই থেকে উদ্গ্রীব অবস্থা থেকে ফোন করা শুরু করবে ফাহিম ভাইকে, যে ফাহিম ভাই আপনার কী হয়েছে, ফাহিম ভাই আপনার কী হয়েছে। আমিও যেরকম কয়েকবার ট্রাই করছি যে অ্যাটলিস্ট মানে বলা যে ফাহিম ভাই উই আর উইথ ইউ, এইটুকু বলার জন্য। পরে এটা দেখে ভালো লাগছে যে ফারুক ভাই ফিল করতে পারছেন যে ফাহিম ভাই ওনার জন্য কতটা শ্রদ্ধেয় মানুষ, ফাহিম ভাইয়ের সঙ্গে উনি ইন হাউস ব্যাপারটা সলভ করছেন। কিন্তু আমি মনে করি ফারুক ভাই একটু বাকি রয়ে গেল। আগের দিনের কন্টেন্টে আমি বলছিলাম, এখনও বিশ্বাস করি আমাদের ন্যাশনাল টিমে যে একবার ন্যাশনাল টিমের জার্সি পরছে সে আমাদের জন্য পূজনীয় ব্যাপার, কারণ তাদের কারণে আজকে আমরা এখানে। আপনি ফারুক ভাই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, আপনাকে কেউ তুচ্ছতাচ্ছিল্য করলে ওটা আমার উপরে আঘাত। আমি একজন ক্রিকেটের স্টেক হোল্ডার হিসাবে, মানে স্টেক হোল্ডার না, দাবিদার স্টেক হোল্ডার না, আমি একজন ক্রিকেট দ্বারা উপকৃত লোক হিসাবে এবং ক্রিকেটে দীর্ঘ জীবন রুটি রুজি করার হিসাবে আমি যখন আমার কোনো ক্যাপ্টেনকে অপমানিত হতে দেখবো, ওটা আমার উপরে আঘাত হিসাবেই আমি ভাববো। প্রতিবাদ করতে না পারি, আমি রাতে শুয়ে ওইটার জন্য বেদনা অনুভব করব। ফাহিম ভাই কিন্তু তার চেয়ে বড় ব্যাপার ফারুক ভাই, আজকে আপনি ক্যাপ্টেন ছিলেন এটাকে আমরা ছোট করার কোনো সুযোগ নেই, কিন্তু সবগুলো ক্যাপ্টেন মিলে আমার কাছে ব্যক্তিগত ফিলিং যতটা, তার চেয়ে বেশি ফাহিম ভাইদের জন্য বা জালাল আহমেদ চৌধুরীর জন্য। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে ব্রিডার হচ্ছে মূল ম্যাজিশিয়ান, ব্রিডার কি সেটার উপর ডিপেন্ড করে আপনি কত দূর আগাইতে পারবেন। আজকে আমাদের ক্রিকেট যে এই জায়গায় আসছে, এই যে সব আলোচনা করার সুযোগ পাচ্ছি, পৃথিবীর নানা জায়গার সঙ্গে মিলাই, অমুকের সঙ্গে মিলাই, তমুকের সঙ্গে মিলাই, এগুলো তো এই ম্যাজিশিয়ানদের কারণে হয়েছে, এই ফাহিম ভাই, জালাল আহমেদ চৌধুরী, ওসমান খান, এদের কারণে হয়েছে। এরা আজকে বাংলাদেশের ক্রিকেটের এই জায়গায় নিয়ে আসছেন, দীপু রায় চৌধুরী বা অনেকের কথাই বলা যায়। তার ভিতরে ফাহিম ভাই আর জালাল আহমেদ চৌধুরী অন্য মাত্রার ব্যাপার, এদের সঙ্গে কেউ মানে এদের ছোট করার সাহস দেখাবেন না কেউ। তো আমি ফারুক ভাইয়ের কাছে একটা বিনীত দাবি করব, ফারুক ভাই আপনি আমার মাথার মণি, মাথার মুকুট, যদি কোনো কারণে এই কন্টেন্ট আপনার নজরে আসে, আপনি অনুগ্রহ করে এটার জন্য, যদি আসলেই আপনি কথাটা বলে থাকেন যেভাবে আমরা মিডিয়াতে দেখতেছি, যেই কথাটা যেই টোনে বলা হয়েছে, যদি আসলেই বলে থাকেন, এখানে ছোট হওয়ার কিচ্ছু নাই, আপনি এমনিতেই অনেক বড় মানুষ ফারুক ভাই। সবসময় বিশ্বাস করি যে বাংলাদেশ আপনার মতো আরেকজন চিফ সিলেক্টর কোনোদিন পাবে না, কোনোদিন পায়ও নাই, পাবেও না। আপনিও ম্যাজিশিয়ান, আপনি আমাদেরকে 2টা ব্যাচ উপহার দিয়েছেন, কিন্তু স্টিল ফাহিম ভাই অনেক বড় ব্যাপার।
ফাহিম ভাইয়ের কাছে আপনি প্রকাশ্যে সরি বলে দেন, সব ঠিকঠাক হয়ে যাবে। এবং ফাহিম ভাইকে আমি দেখলাম প্রথম আলোর রিপোর্টে আপনারা ওমেন্স উইং আর ক্রিকেট অপারেশনস কমিটি দিচ্ছেন। ফাইন, ফাহিম ভাই যদি সন্তোষ প্রকাশ করেন, ওমেন ক্রিকেট নিয়েও তার ব্যাপক এক্সপার্টাইজ আছে এবং ক্রিকেট অপারেশনস আর ওমেন উইং একসঙ্গে দেওয়ার একটা মজাও আছে যে বাংলাদেশের আসলে সব ধরনের ন্যাশনাল ক্রিকেট ওনার আন্ডারে থাকবে। তো সেটা যদি ফাহিম ভাই অ্যাকসেপ্ট করে থাকেন গেম ডেভেলপমেন্টের বদলে ওমেন্স উইং, ফাইন ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু ফাহিম ভাই সেটাতে সন্তুষ্ট থাকলেই হলো। দেখেন, ফাহিম ভাই যদি প্রেস উইং নিয়েও সন্তুষ্ট থাকেন বা লজিস্টিক্স নিয়েও সন্তুষ্ট থাকেন, আমরা সবাই সন্তুষ্ট। ফাহিম ভাই যেটাতে মনে করবেন এটাতে আমার অবদান রাখার সুযোগ আছে, প্রত্যেকটা জিনিসে তার এক্সপার্টাইজ আছে এই ক্রিকেটের। ফলে ফাহিম ভাইকে কাজ করতে দেন এবং অনতি বিলম্বে উইংগুলো বুঝায় দেন, মানে ওয়ার্কিং কমিটিগুলো কার হাতে কোনটা কোনটা থাকতেছে এটা বুঝায় দেন। আর ফারুক ভাই বিনীত নিবেদন, একেবারে একান্ত, আপনি আমার সবসময় তো ধমক দিয়েই কথা বলেন, আমি আপনার মানে একেবারে তুচ্ছাতি তুচ্ছ ছোট ভাই। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আপনি ফাহিম ভাইয়ের প্রকাশ্যে সরি বলে দেন যদি এরকম কিছু ঘটে। ফলে সবাই ভালো থাকবেন। আশা করি ফাহিম ভাই ফারুক ভাইয়ের এই দ্বন্দ্বটা খুব লম্বা হবে না। বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষ, কাউরে ছোট বড় করার সুযোগ নেই। আর ফাহিম ভাই সবার উপরে, ফাহিম ভাইরে নিয়ে কোনো কথা শুনতে রাজি না। সবাই ভালো থাকবেন। ফাহিম ভাইয়ের শুভ হোক, বাংলাদেশের ক্রিকেটের শুভ হোক। এবং আরেকটা জিনিস একটু রাষ্ট্রকে বলবো, ওই জেলা বিভাগীয় কমিটিগুলো একটু দ্রুত গঠন করে ফারুক ভাই ফাহিম ভাইদের হাতে আর কিছু ডিরেক্টর দেন। এই দুজনে মিলে আসলে এটা আসলেই ছেঁড়া বেড়া পরিস্থিতি হইতেই থাকবে, হইতেই থাকবে। এই ধরনের মনোমালিন্য হবে না হয়তো আর, বা এটা এক্সপেক্টেডও না, কিন্তু বাজে অবস্থা হইতেই থাকবে। এইভাবে দীর্ঘকাল বোর্ড রান করা যায় না। একটা এত বড় ক্রিকেট বোর্ড, এটা দুটা মানুষ পারে নাকি? এবং মানে তার মধ্যে দুজনই অনেক বয়স্ক মানুষ, অনেক লোড নেওয়া এখন তাদের জন্য কঠিন হয়ে যায়। ফলে আমি রাষ্ট্রকে অনুরোধ করব, আপনাদের হয়তো কিছু জটিলতা আছে, এইগুলো করায় নানা রকম আইনি জটিলতাটা থাকে, যেভাবে হোক একটু এটা যদি বিশেষ কোনো জারি করে হলেও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, তাহলে ক্রিকেট বোর্ডটা একটু মুক্তি পায়। ক্রিকেট বোর্ডটাকে এই মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন। আশা করি এই জিনিসটা দীর্ঘায়িত হবে না। সেটা ফারুক ভাই আমার কথা রাখুক বা না রাখুক কিছু যায় আসে না, ওনাদের মিটমাট হয়ে যাওয়াটা জরুরি। সবাই ভালো থাকবেন।